প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৬ লিখনিতে জান্নাত নুসরাত। টুংটাং নোটিফিকেশন আসার শব্দে গভীর ঘুমে তলিয়ে থাকা নুসরাতের ঘুম কিছুটা হালকা হলো। আসলে ঘুমটা নোটিফিকেশন আসার শব্দে ভাঙেনি, ইশরাতের লাথি খেয়ে ভেঙেছে। ঘুম ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবারও চোখ বুজে নিয়ে নুসরাত নতুন উদ্যমে ঘুমানোর প্রয়াস শুরু করলো। চোখ লেগে আসতেই কর্কশ গলায় কেউ খেকিয়ে উঠল, খা 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 আমায় চুইসা চুইসা খা। ইশরাত নুসরাতের পায়ের কাছে মুখ রেখে ইংরেজি ডার্ক রোমান্স নোভেল টিয়ার্স অফ টেস্ট পড়ছিল। প্রথম চ্যাপ্টারের শেষের দিকে ছিল, তখন তার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে অসভ্য গানটা বেজে উঠল। কি গানটা যেন? খা খা আমায় চুইসা চুইসা খা। কি অদ্ভুত, শুনলেই তো গা কিরকম করে ওঠে। পরবর্তীটুকু বাজার আগে ইশরাত হাত বাড়িয়ে ফোনের সাউন্ড অফ করে ফেলল। বড় বড় চোখে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা চেঞ্জ করিসনি কেন? নুসরাত এক চোখ খুলে গাল বাঁকিয়ে হাসে। ইশরাতের কথার উত্তর না দিয়ে ঠোঁট টিপে ভিন্ন রকম প্রশ্ন করে, নোবেলটা পড়েছিস? কিরকম? ইশরাত কপাল কুঁচকায় সামান্য। সবসময় শান্ত থাকা ইশরাতের কথায় এবার একটু বিরক্তি প্রকাশ পায়। তোকে কি জিজ্ঞেস করেছি আর তুই আমাকে কি জিজ্ঞেস করছিস? নুসরাত একগাল ফুলিয়ে হাসে। আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে ওঠে, গানটা ক্রিঞ্জ না? ইশরাত নুসরাতকে একটি প্রশ্নের বিপরীতে অন্য আরেকটা প্রশ্ন করতে দেখে শব্দ করে শ্বাস ফেলে। আর কথা না বাড়িয়ে উল্টো পাশ ফিরে পড়ে নোবেলের বাকি অংশ পড়ার জন্য। নুসরাত পেছন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করে, ওই নোবেলের মেইন ক্যারেক্টারগুলোর নাম কি? ইশরাত বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থেকে হুঁ বলে ওঠে। কোনো কথা বলে না। নুসরাত তর্জনী আঙুল দিয়ে ইশরাতের পিঠে আবারও ধাক্কা দিয়ে বলে, বল না, মেল ক্যারেক্টারের নাম কি আর ফিমেল ক্যারেক্টার? ইশরাত বইয়ের দিকে দৃষ্টি স্থির রেখে নিচু গলায় প্রশ্নের উত্তর করে, ফিমেল ক্যারেক্টারের নাম টেস। নুসরাত টু শব্দ করতে যাবে, ইশরাত নিষেধ বাণী দিয়ে বলে, আর একটা শব্দ নয়, আমাকে পড়তে দে। মেল ক্যারেক্টারের এখনো কোনো হদিশ খুঁজে পাইনি। নুসরাত চোখ উল্টে নেয়। পেছন ফিরে মোবাইলের সাউন্ডটা অন করতেই আবারও সেই গান বেজে ওঠে, খা খা খা। ইশরাত চোখ রাঙিয়ে তাকাতে নুসরাত দুই হাত উপরে তুলে স্যারেন্ডার করার ভঙ্গি করে, কিন্তু ফোন পিক করে না। বাঁচতে বাঁচতে সেটা কেটে যায়। ইশরাত দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে আর তার অদ্ভুত নিয়ম, কেউ কল দিলে প্রথমবারে পিক করবে না, এতে নাকি কল করা ব্যক্তির ভাব বেড়ে যাবে। কুল সাজার জন্য দ্বিতীয়বার কল পিক করবে। দ্বিতীয়বার কল আসার পর প্রথমবার রিং হতেই কল পিক করে কানে ধরে নুসরাত। ফোনে কান লাগিয়ে বলে, হুম। ওপাশের ব্যক্তিটি ছটফটে গলায় জানায়, আরে বোন, তুই হুঁ মারাচ্ছিস, ওদিকে তোর আশিক মজনু বিয়ে করে নিচ্ছে। নুসরাত তর্জনী আঙুলের সাহায্যে ভুরু চুলকায়। সাদিয়ার কথায় কোনো মনোযোগ না দিয়ে নিজের নেলসের দিকে মনোযোগ দৃষ্টি দিয়ে আবারও বলে ওঠে, হুঁ। সাদিয়া ওপাশ থেকে দুই খাত উঁচায়। সে কাকে কল দিয়েছে জানানোর জন্য তার বিএফের বিয়ে হয়ে যাচ্ছে। সাদিয়ার দাঁত কড়মড় করে বলে ওঠে, এই মাগি, তোর বিএফের আর বিয়ে, আর তুই হুঁ মারাচ্ছিস আমার সাথে? নুসরাত অবাক হওয়ার ভান করল। আজ বলে মৃদু চিৎকার করে ওঠে, নিজের বিস্ময় প্রকাশ করে। কিছুটা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, দেখছিস, শালা আমায় দাওয়াত দিল না, দাওয়াত দিলে কি আমি যেতাম? সাদিয়া মুখের বিকৃতি ঘটিয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। নুসরাত আবার বলে, এখন যখন দাওয়াত দেয়নি তাহলে মাঙ্গের নাতির বিয়েতে তো যেতেই হবে। কি বলিস তুই? গিয়ে একটা সারপ্রাইজ দেব নাকি? সাদিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর ফোন রেখে দিল। মোবাইল ঢিল মেরে বিছানায় রাখতে রাখতে ইশরাতের দিকে তাকায়। ইশরাতকে চিন্তিত মুখে তাকিয়ে থাকতে দেখে বিদ্রুপপূর্ণ গলায় জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? তুই কি বিয়েতে যাবি ওই ছেলেটার? আর তোদের ব্রেকআপ হয়ে গিয়েছে, আমাকে জানালি না কেন? নুসরাত অবজ্ঞার দৃষ্টিতে ইশরাতের দিকে তাকিয়ে থাকে। হেয়ালি করে বলে, তো এটা কোনো এমন বিষয় নয় যে তোকে আমার জানাতে হবে। আর বেশি কথা বলছিস, তাই আবিরের বিয়েতে তুই আমার সাথে যাচ্ছিস, রেডি হস। গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলের 7ম তলায় এলিভেটরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ইরহাম আর ইশরাত। কিছুক্ষণ আগে ইরহামের বলা কথা ইশরাতে এখনো শক থেকে বের হতে পারছে না বেচারি। হতবিহ্বল চেহারা নিয়ে সামনের দিকে স্থির দৃষ্টি রেখে আবারও জিজ্ঞেস করে,
কি বললি আবার বল। ইশরাতের প্রশ্নে ইরহাম উত্তেজিত হয়, পা দিয়ে মেঝেতে আঘাত করে বলে, আরে আপু বোঝো না কেন, আমাদের সৈয়দ চয়েজের ম্যানেজার ওই বেটা। ইশরাত মাছের মতো হাঁ করে নেয়। আর কত ধাক্কা নিতে হবে এই ছোট্ট জীবনে। নিজেদের সামলে দুইজন হেঁটে হেঁটে ভেন্যুতে প্রবেশ করে। বিনা দাওয়াতে আশায় মুখ লুকিয়ে হাঁটতে গিয়ে দুজনের ধাক্কা লাগে আবিরের সাথে। সেদিকে না তাকিয়ে তারা সরি বলে পালাতে চায়। তার আগে আবির বলে ওঠে, হোয়াট এ সারপ্রাইজ ছোট স্যার, আপনি এখানে। আবিরের গলার আওয়াজ শুনতে ইরহামের মুখে অন্ধকার নেমে আসে। ক্ষীণ হাসার চেষ্টা করে কথাটা না শোনার ভান করে। আবির বলে, ছোট স্যার বড় স্যার তো বললেন আপনারা আসছেন না। ইরহাম অতর্কিত হা হা করে হাসে, ভিতরে ভিতরে বিরক্তিতে ফেটে পড়ে। নিজের সাথে লড়াই করে হাত টেনে এনে আবিরের পিঠে চাপড় মেরে উত্তর করে, সারপ্রাইজ কেমন লাগলো মিস্টার আবির। আবির সৌজন্যতা রক্ষার্থে হালকা হাসে। ইরহাম ইশরাতের দিকে আঙুল তুলে তাক করে বলে, মিট মাই সিস্টার, মেজ বাবার বড় মেয়ে। আবির মাথা ঝুঁকিয়ে সালাম করে। ইশরাত সালামের উত্তর দিয়ে ঈষৎ হাসে। আবির সৌজন্যমূলক কথা বলে চলে যেতেই ইরহাম হু হা করে হেসে ওঠে। ইশরাত ইরহামের আচরণে অবাক হয়, মৃদু গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে। ইরহাম হাসির তোড়ে ঢলে পড়ে ইশরাতের গায়ে। ইশরাত ইরহামের গায়ে হালকা থাপ্পড় মেরে চোখ রাঙিয়ে কিরমির করে সরে বলে, এরকম আচরণের মানে কি ইরহাম। দাঁড়াও আপু বলছি। কথা শেষ করে ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে। পরপর বলে, বি সিরিয়াস আপু, ধরো নুসরাতের সাথে এই বেটার সব ঠিক থাকতো, আর এই বেটার সাথে নুসরাতের বিয়ে হতো, তাহলে তুমি আজ ওর বড় আপু হতে, ম্যাম না। হা হা হা। ইশরাত ইরহামের এত হাসির অর্থ খুঁজে পায় না। চোখ উল্টে বলে, হা হা করতেই আছিস, একদম মুখ বন্ধ কর। কি এমন হাসির কথা বললি যে হে হে করে মরে যাচ্ছিস। আমার তো কোনো হাসি পাচ্ছে না। ইশরাতের কথা ইরহামের মুখ কালো বর্ণ ধারণ করলো। মুখ ফুলিয়ে আর চোখে ইশরাতের দিকে তাকালো। ইশরাত পাত্তা না দিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। অ্যাটেনশন গাইজ। মাইক হাতে নুসরাতকে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখে আবিরের শ্বাস আটকে যায়। 0.01 হার্জ গতিতে অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে আসলো কিভাবে, এই প্রশ্ন তার ভেতরে নাড়া দিয়ে ওঠে। ভয় আর দ্বিধা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে সামনে। পর মুহূর্তে আবিরের মনে হয় এই কয়দিনে নুসরাতকে নিয়ে সে এত ভেবেছে যে এখনও নিজের চোখের সামনে নুসরাতের প্রতিবিম্ব ভাসছে। নিজের চোখের ভুল মনে করে চোখ টলাটলিপ করে বন্ধ করে নেয়। আবার কিয়ৎকাল পরে আবার চোখ খোলে। না, এটা তার মনের ভুল নয়, আর না তো এটা তার চোখের ভুল। নুসরাত ঠিকই মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার জায়গা, আর একের পর এক কথা বলে চলেছে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসে, যা আবিরের কাছে দুর্বোধ্য ঠেকে। নুসরাত আবার রহস্য মিশ্রিত একটা হাসি দিয়ে বলে, এমনি মাইকটা হাতে নিয়ে চেক করছিলাম। আসলে জানেন কি আপনারা, আমার লুকানো জিনিসের প্রতি কৌতূহল অনেক বেশি। তো যা বলছিলাম, আমার একমাত্র বয়ফ্রেন্ড বিয়ে করে নিচ্ছে, আর সে আমাকে দাওয়াতই দিল না। নুসরাত মুখ দিয়ে চুচা আকারের শব্দ বের করে, যেন সে প্রচুর ব্যথিত আবিরের এমন কাজে। দাওয়াত দিল না তো কি হয়েছে, দাওয়াতবিহীন আমি নিজে চলে এসেছি, সাথে আমার বোন আর ভাইকেও নিয়ে এসেছি বিন ভুলাই মেহমান হিসেবে। নুসরাতের কথা শেষ হতেই একটা গুঞ্জন শুরু হলো পুরো হলে। সবাই একে অন্যের সাথে কানাঘুষা করতে শুরু করলো। এখনকার যুগের ছেলেমেয়েরা এইরকম নির্লজ্জ আর বেহাইয়া হয়। কিরকম গলা ফাটিয়ে এসে বলছে তার বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে। আরে কাম ডাউন আন্টস। আমি বয়ফ্রেন্ড বলতে বুঝাতে চাইছে ছেলে বন্ধু। তো যা বলছিলাম, একে তো দাওয়াত দেয়নি আমাকে আবির, বিন ভোলাই মেহমান হয়ে এসেছে, তার উপর এখানে আসার পর থেকে অপমান আর অপমানিত হচ্ছি। গত আধ ঘন্টা যাবৎ আপনাদের ক্যামেরাম্যানকে ফটো তুলে দেওয়ার কথা বলছি, সে আমার একটা ফটোও তুলে দিচ্ছে না। প্লিজ আপনাদের ক্যামেরাম্যানকে বলুন আমার একটা পিক তুলে দেওয়ার জন্য। এটা বলার জন্যই আমি এই মাইকটা হাতে নিয়েছি। আসলে আমার মাইকের কোনো প্রয়োজনই ছিল না। আমার গলার আওয়াজ মাইকের তুলনায় আরও বেশি স্পষ্ট আর উচালু, তবুও মান সম্মান রক্ষার্থে এটা হাতে নিয়েছি, এই আর কি। ইশরাত আর ইরহাম চোরের মতো চেহারা বানিয়ে বসে আছে। পারলে দুইজন মাটি করে ভিতরে ঢুকে যেত। এ কার সাথে তারা বিয়েতে এসেছে? ব্রাইড গ্রুম কথা বলছে চুপি চুপি। তাদের দুজনের কথার মধ্যেই নুসরাত ব্রাইড আর গ্রুমকে ঠেলে দূরে সরিয়ে মাঝখানে বসে পড়ল। তুলুন তুলুন, ফটো তুলুন।
ক্যামেরাম্যান ফটো তোলার আগে চিজ বলতে নুসরাত মিডল ফিঙ্গার বের করে দাঁত কেলিয়ে হাসে। তারপর মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে ধাক্কা মেরে তার বইয়ের ওপর এক প্রকার ফেলে দিয়ে নির্বিকার চিত্তে বলে ওঠে, তাড়াতাড়ি ফটো তুলুন ভাইয়া। আবিরের বউ তাকে দুই বাহু ধরে তুলতেই নুসরাত সেদিকে তাকিয়ে বমি করার মতো করলো, আর ক্যামেরাম্যান সেই সময় ফটো তুলে ফেললো। ভাইয়া আরেকটা পিক তুলে দিন, এই যে আমার হাতে যে ব্রেসলেটটা আছে এটা যেন ফটোতে স্পষ্ট আসে। কোনে জানতে চাওয়ার চোখে জিজ্ঞেস করে, ফটোতে স্পষ্ট আসা লাগবে কেন ব্রেসলেট? নুসরাত ঠোঁটে হাত রেখে মেকি হাসে, দুই ঠোঁট টিপে চোখ ঝাপটে বলে, আসলে এটা আমাকে সৈয়দ চয়েস দিয়েছে প্রমোশন করার জন্য, তাই স্পষ্ট ছবি আসা চাই। তোমাদের বিয়েতে অ্যালবাম দেখার সময় মানুষ যখন আমার ছবি দেখবে তখন তো ব্রেসলেটটাও দেখবে, আর এটা দেখে তারা পছন্দ করলে সেটা বাই করার জন্য সৈয়দ চয়েসে যাবে। আবিরের মনে সংশয় জন্ম নেই, সৈয়দ চয়েস ওকে কেন প্রমোশন করার জন্য ব্রেসলেট দেবে, তাই কিছুটা অবাক গলায় জানতে চেয়ে প্রশ্ন করে, সৈয়দ চয়েস তোমাকে এটা দিতে যাবে কেন প্রমোশনের জন্য? নুসরাত কথার প্রতিউত্তর করে না, আলগোছে এড়িয়ে যায় সেই কথা। আবির আবারও দৃঢ় কণ্ঠে জানতে চায়, কেন দিয়েছে তোমাকে ওরা এটা? দেখি ব্রেসলেটটা দেখি। আবির দেখার জন্য নুসরাতের দিকে এগিয়ে আসতেই নুসরাত হাত সরিয়ে ফেলে, ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, আরে ভাই মুখ দেখছেন কেন, তাড়াতাড়ি ছবি তুলুন। নুসরাতের ঝাঁজ মেশানো কথার আঘাতে হন্যে হয়ে ব্রেসলেট দেখার জন্য এগিয়ে যাওয়া আবির আর ব্রেসলেট দেখার সাহস করে না। চোখ তুলে নুসরাতের মুখের দিকে তাকাতেই চোখ তার সেখানেই আটকে যায়। চোখ মুখে আটকে গেছে বললে ভুল হবে, নাকের স্টোনের নোজ রিংয়ের দিকে চোখ আটকেছে তার, সাদা পাথরটা জলজল করছে নাকের মধ্যখানে। কপালে ঘাম জমে আছে কিছুটা, গালে ব্লাশ দেওয়ার জন্য গাল দুটো টকটকে গোলাপি হয়ে আছে, ঠোঁটে নুট কালার লিপস্টিক, আর কাপড় আজ সচরাচরের মতো নেই, কিছুটা পরিবর্তন এসেছে। কালো রঙের ফর্মাল শার্ট আর সাদা অফ হোয়াইট কালারের ফর্মাল প্যান্ট পরেছে, গলায় পেন্ডেন্ট ঝুলছে, হাতে কাপড়ের সাথে মিলিয়ে ছোট্ট হ্যান্ডব্যাগ, পায়ে লুইস বাটনের রেড কালারের হিল। এই সাজে নুসরাতকে যথেষ্ট গোছালো দেখাচ্ছে, কিন্তু ও এত দামি জুতা কোথায় পেল? আবির মনে মনে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই নিজেকে উত্তর দিল, হয়তো কোনো ফুটপাতের দোকান থেকে নিয়েছে, হয়তো বা। আর তার সাথে দেখা করতে যখন আসতো তখন কি পরিধান করে আসতো? ওভারসাইজ টি শার্ট আর ব্যাগি প্যান্ট, চুলগুলো করে রাখতো সবসময় পাখির বাসার মতো, আর আজ চুলগুলো আঁচড়ে ঠিকঠাক সেজে তার বিয়েতে এসে তাকে চমকে দিয়েছে। আগে অবশ্য এরকম করে থাকলে সে কি কখনো এই মেয়েটাকে ছেড়ে দিত? অবশ্যই না। আবির দীর্ঘশ্বাস ফেলে, তখনই অনুভব হয় কেউ তার হাত থাবা মেরে চেপে ধরেছে। মেয়েলি হাতের লম্বা নখের দংশনে ধীরে ধীরে নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে আসে, চেতনা ফিরে পায় সে। হতবিহ্বল মুখ নিয়ে নুসরাতের দিকে তাকাতে নুসরাতের ঠোঁটে ঝুলানো মেকি হাসি দীর্ঘ হয়, বলে, তুমি জানো আবির, আমি কারোর ঋণ রাখতে পছন্দ করি না। তোমার একটা ঋণ আমার কাছে থেকে গিয়েছিল, তাই আজ পরিশোধ করে দিতে আসলাম। নুসরাতের সুচারু গলার আওয়াজে আবির নিজের হাতের দিকে তাকায়, ঢোক গিলে শুষ্ক গলা ভেজাতে চায়, হয় না। হাতের মধ্যে গোলাকার কিছুর অস্তিত্ব পেতেই হাতের মুঠ খুলে দেখতে পায় নুসরাতকে তার পক্ষ থেকে দেওয়া আংটিটার দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলে সে। নুসরাত শব্দহীন হাসল। আবিরের বউয়ের হাতে ছোট্ট একটা বক্স তুলে দিতে দিতে বলে, দোয়া করি ভালো থাকো, আশা করব তোমার জীবন সুন্দর ও সুখী হবে। তারপরে আবিরের সোনার মতো করে গলা নামিয়ে নিয়ে বলে, জানি ভালো থাকবে না, তবুও দোয়া করে গেলাম। যেই মাথা মোটার ভাগ্যে পড়েছে, আমি আর কি বলবো। নুসরাত কথা শেষ করে উঠে দাঁড়ায়, সামনের দিকে যেতে নিবে। আবির পেছন থেকে জিজ্ঞেস করে, চলে যাচ্ছ? নুসরাত মাথা ঘুরায়, অনর্থক হেসে তাচ্ছিল্য করা কণ্ঠে বলে, এত তাড়া দিচ্ছ কেন আবির? এসে যে যখন খেয়েই না হয় যাই। আমি আবার বস্তি থেকে আসার সময় ভাবলাম তোমার না আবার আমার দেওয়া গিফট পছন্দ না হয়। হাহ। আর কোনো কথা না বলেই নুসরাত আবিরকেও বলার সুযোগ না দিয়ে লুইস বাটনের রেড কালারের হিল দিয়ে গটগট শব্দ তুলে চলে যায় চোখের সামনে থেকে। যেমনি হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে উধাও হয়ে গেল।
সন্ধ্যা থেকে সৈয়দ বাড়ির ভেতর থেকে একের পর এক নাকি কান্নার শব্দ আসছে। শহীদ সাহেব বিজনেসের কাজে দিল্লি গিয়েছেন, তাই তার দেখা সৈয়দ বাড়িতে নেই। সোহেব বাড়ির ফটকে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়বেন সেটা তিনি ভাবতেই পারেননি। বাড়িতে সোহেদ না থাকার কারণে কোনো দিগদশা খুঁজে পাচ্ছেন না। নাসির সাহেব নাসির মঞ্জিলের ভেতর থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে আসতে আসতেই দেখা হলো সোহেবের সাথে। ভাইয়ের চিন্তিত মুখ দেখে নাসির সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? মুখ এমন হয়ে আছে কেন? আর বাড়ির ভেতর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ, সবাই কি করছে? সোহেব সাহেব ভাইয়ের দিকে ফিকে হয়ে যাওয়া দৃষ্টিতে তাকান, কাঁদো কাঁদো গলায় বলে, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই, আমি অ্যাম্বুলেন্স কল দিয়েছি, আসছে বলছে, কিন্তু এখনো আসেনি। নাসির সাহেব মাথায় হাত দিলেন। ভাইয়ের দিকে রাগী দৃষ্টি ছুঁড়ে বাড়ির ভেতরে পা দিতে যাবেন, কানে বেজে উঠল গম্ভীর গলার সেই বাজ পাখির মতো আওয়াজ, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর এক পাও এগোলো না সামনে। সেখানেই নাসির সাহেবের পা স্থির হলো। দ্বিতীয় পা ভেতরে বাড়ানোর সাহস আর হলো না। ইশরাত আর নুসরাত বের হয়েছিল বাড়ির বাহিরে কান্নার শব্দ শুনে। দুইজন বাড়ির বাহিরে আসতেই দেখলো নাসির সাহেব এক প্রকার হন্তদন্ত হয়ে সৈয়দ বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন, কিন্তু ভেতরে আর পা রাখলেন না। বাড়ানো পা পেছনে নিয়ে আসলেন কিয়ৎকাল গেটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে। দূরে দাঁড়িয়ে বাবার কর্মকাণ্ড খুব সূক্ষ্ম চোখে দুই বোন লক্ষ্য করল। ইশরাত নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ। বুঝতে চাইল নাসির সাহেব কেন এইভাবে থেমে গেলেন, কেন বাড়ানো পা পিছিয়ে নিলেন, আর কেনই বা মুখটা অস্বাভাবিক থমথমে ধারণ করেছে। নিজের মাথায় চাপ দিল। মস্তিষ্ক থেকে এই কেন বিশিষ্ট এত প্রশ্নের একটা উত্তর আসলো, আর সেটা আসতেই চোখ কুঁচকে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। মুখের ভেতরে নখ ঢুকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। অতর্কিত চিন্তাগুলো জোর লাগানোর চেষ্টা করতে অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ ভেসে আসলো নিজের থেকে দুহাত দূরে। ইশরাত নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে সামনে তাকায়। তখনই নাসির সাহেব ধমকে ওঠেন, গর্জে ওঠা কণ্ঠে বলেন, তুমি এখনো ওখানে কেন দাঁড়িয়ে আছো? তোমার মাকে ডেকে নিয়ে আসো, যাও। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকাতে সেও চোখ ছোট ছোট করে তাকায় নাসির সাহেবের দিকে। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? নাসির সাহেব দাঁতে দাঁত চেপে কর্মর কণ্ঠে বিড়বিড় করে বলেন, একে কিছু বলাই বৃথা। মেহেরুন্নেসাকে সৈয়দ বাড়ির ভেতর থেকে ইরহাম আর সোহেব বাড়ির বাইরে নিয়ে আসলেন। পেছন পেছন কান্না করতে করতে বেরিয়ে আসলেন বাড়ির মহিলারা। নুসরাত আর ইশরাত দুজন দুজনের দিকে তাকিয়ে বিতৃষ্ণা নিয়ে শ্বাস ফেলল। নাক ফুলিয়ে দুই বোন চোখ উল্টল। নুসরাত বোনের দিকে চোখ ইশারা করল মা চাচিদের সাথে যাওয়ার জন্য। তখনই কান্না করতে করতে আসলেন আহানের নানি সুফিয়া খাতুন। হাউমাউ করে মরা কান্না জুড়ে দিলেন রাস্তায় দাঁড়িয়ে। নাসির সাহেব সবাইকে ইশারা দিতে সবাই গাড়িতে উঠে গেলেন। সুফি খাতুন অ্যাম্বুলেন্সে কান্না করতে করতে উঠতে যাবেন, নুসরাত ওনার হাত চেপে ধরল। মিচকে হাসি দিয়ে জিজ্ঞেস করল, দাদি কোথায় যাচ্ছ? সুফি খাতুন শব্দ করে শ্বাস ফেললেন। নুসরাতের কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে সে জাপটে ধরে ওনাকে। ভুরু তুলে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ দাদি, বললে না যে? সুফি খাতুন নাক কুঁচকে নিজের বিরক্তি সামলান। এই মেয়েটাকে দেখলেই তার রাগ ওঠে। বেয়াদব একটা। এ নাকি স্পষ্ট কথা বলে। স্পষ্ট কথা বলার নামে যে বেয়াদবি করে তা কে বলবে? বেটা ছেলেদের মতো ঘুরে বেড়ায়, আবার বলে স্পষ্টবাদী। সুফি খাতুন নিজের বিরক্তি চেপে কিছু বলতে যাবেন, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে ভূ শব্দ করে পাশ কাটিয়ে চলে যায় তার। সুফি খাতুন কিছুক্ষণ অ্যাম্বুলেন্স যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কুঁচকে বলেন, কোথাও যাচ্ছি না। নুসরাত হে হে করে হাসলো, মৃদু কণ্ঠে বলে ওঠে, আগে বলে দিলেই হতো দাদি, সামান্য এই কথা বলার জন্য এত অপেক্ষা করালে। নুসরাত বোকা হেসে সুফি খাতুনের পাশ কাটিয়ে চলে যায়। রাস্তায় পায়চারি করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সে শিওর কে এইরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা নিচু করে মিচকে হাসি দিয়ে নিজাম শিকদার কিছু বোঝে ওঠার আগেই ঠোঁট চেপে বিশ্রী হাসি দিয়ে বড় বড় করে নিজাম শিকদারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, কেমন আছো বুড়ো হ্যান্ডসাম? নিজাম শিকদারের মুখ পানসে হয়ে গেল। তাকে কেউ বুড়ো বলুক সেটা তিনি পছন্দ করেন না। তিনি এখনো ইয়ং ম্যান। বাজারে পাত্রী খোঁজার জন্য বের হলে পাত্রীর লাইন লেগে যাবে, আর এই মেয়ে তাকে বুড়ো বলে সবসময় অপমান করে।
নুসরাতকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নিজাম শিকদার উত্তর দিলেন অনীহার সহিত, হ্যাঁ ভালো, তুমি যাওনি তোমার দাদির অবস্থা দেখেছ? নুসরাত নাক উপরের দিকে তুলে ফেলে, হালকা হাতে নিজের এবড়ো থেবড়ো ভুরুত চুলকে নিয়ে চোখ উল্টে উত্তর করে, দাদার সাথে যদি যেতাম তাহলে তোমার সাথে কি করে কথা বলতাম? মাথার স্ক্রু কি ঢিলে হয়ে গেছে তোমার? ডাক্তার দেখাও গিয়ে, বুড়ো হয়ে যাচ্ছ, এর প্রমাণ কি বারবার তোমায় দিতে হয় বুড়ো? নিজাম শিকদার মুখ কালো করে ফেললেন। সেই মুহূর্তেই সেখানে সে উপস্থিত হলো ইরহাম। হাতের আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে একবার নিজাম শিকদারের দিকে আরেকবার নুসরাতের দিকে তাকালো। নিজাম শিকদার ইরহামকে দেখে যতটুকু মুখের বিকৃতি ঘটানো যায় ঘটিয়ে ফেললেন। এমন লোক দিলেন যেন জঘন্য একটা মানুষের মুখ দেখে ফেলেছেন। দোতলা থেকে থু করে থুথু ফেলে দিলেন মাটিতে। বিড়বিড় করে ইরহামকে দুটো গালি দিয়ে চলে গেলেন বারান্দা থেকে। নুসরাত আর ইরহামের কানে মৃদু শব্দে সামান্য কথা আসলো, মেয়ে বা ছেলে, সৈয়দ বাড়ির নাম ডুবিয়ে ছাড়বে, বদমাশ হতচ্ছাড়া ছেলে মেয়ে। নুসরাতের মুখের আদলে রং এক নিমেষে পরিবর্তন হয়ে গেল। শান্ত থাকা মেজাজটা চট করে চড়ে গেল। হাতের কাছে থাকা মোবাইল ছুঁড়ে ফেলতে গিয়ে ফেলল না, মাথায় আসলো 1,50,000 টাকার তার মোবাইল। মোবাইলের কভার দুমড়ে মুচড়ে ফেলতে চাইলে মনে হলো 1300 টাকার কভার। নিজের হাতের চশমা ঢিল মারতে গিয়ে থেমে গেল। এটা ছাড়া তার চলবে না, কারণ এটা তার মতো একটু আধটু কানা ব্যক্তির জন্য প্রয়োজনীয় জিনিস। তাহলে কি ঢিল মেরে নিজের রাগ সামলাবে? চোখ পাশে ফিরতেই ভাসল ইরহাম। একযোগে ইরহামের দিকে শিকারী নজরে চেয়ে ঠোঁট ফুলিয়ে হেসে উঠল নুসরাত। ইরহাম নুসরাতের হাসির কারণ ধরতে পারল না। ইরহাম কিছু বুঝে ওঠার আগেই নুসরাত দাঁত খেঁচে পুরুষালী গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। দূরে দাঁড়ানো সফি খাতুন হাই হাই করে উঠলেন। নুসরাতকে ভৎসনা করে বললেন, কি মেয়ে রে বাবা, বড় ভাইকে থাপ্পড় মারে। নুসরাত সফি খানের জোর গলার ভৎসনা গায়ে মাখল না। 2 হাত আরাম করে ঝেড়ে ফেলে ইরহামকে ফিসফিস করে বলে ওঠে, এখন কিছুটা রাগ কমেছে, রাগ করিসনি তো? ইরহাম গালে হাত দিয়ে নিশ্চল চোখে চেয়ে রইল সামনের দিকে। নুসরাতের জিজ্ঞাসু দৃষ্টির তাকানো দেখে 2 পাশে মাথা নেড়ে বলে উঠল, না কিছু মনে করিনি। ইরহামের হাত থেকে গাড়ির চাবি নিয়ে হেলে দুলে গাড়িতে গিয়ে বসল নুসরাত। আহানকে ডাক দিতেই সে এসে ব্যাক সিটে বসল। ইরহাম নিজের গালের মধ্যে 1 হাত চেপে মুখ হাঁ করে গাড়িতে গিয়ে বসল। এখনো বেচারা শখ থেকে বের হতে পারেনি। নিজের সূক্ষ্ম গলবিল ঢোক গিলে ভিজিয়ে নিয়ে নিভে যাওয়া কণ্ঠে বলে, তোর হাতটা দেখি, এত শক্ত কেন তোর এই হাত? হাত তো নয় যেন লোহা। দেখ আমার গালে এখনো চিনচিন করে ব্যথা হচ্ছে। তুই আমাকে চড় থাপ্পড় মারার আগে একবার বলে দিস না কেন? তাহলে তো আমি রেডি হয়ে বসে থাকবো তোর হাতের মার খাওয়ার জন্য। এইরকম অতর্কিত হামলা করবি না আমার মতো নিরীহ প্রাণীকে, নিষ্পাপ বাচ্চা একটা ছেলেকে, ভবিষ্যৎ প্রজন্মের আলো। এরকম আক্রমণে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মরে গেলে কি হবে? আহান পেছন থেকে বলে ওঠে, কিছুই হবে না, দেশের জনসংখ্যা থেকে 1 জন কমবে, আর আমাদের ঘর থেকেও। ইরহাম তীক্ষ্ণ চোখে আহানের দিকে তাকাতেই আহান মুখে জিপার টানার মতো করে। নুসরাতের দিকে তাকাতেই নুসরাত মাথা দোলায় উপর নিচ। ইরহামকে ভরসা দিয়ে বলে ওঠে, আচ্ছা এরকম আর হবে না। আহান হি হি করে হাসে গাড়ির পেছনে বসা অবস্থায়। ইরহাম কপালের হালকা ভাঁজ শিথিল করে পেছনে ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে, দাঁত কালানো হচ্ছে কেন? আহান নিজের হাসি দমন করতে গিয়ে মুখের হাতের কবজি চেপে ধরে কোনোরকম হাসি থামিয়ে বলে ওঠে, আপু বলেছে না আর মারবো না। তুমি শিওর থাকো, রাগ উঠলে এরকম আরো 2-4টা তোমার উপর পড়বে। আপুকে আমি বিন্দুমাত্র পরিমাণ বিশ্বাস করি না। নুসরাত আহানকে জিহ্বা বের করে ভেঙায়, চোখ ছোট ছোট করে বলে ওঠে, চুপ কর বেটা, কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাবো না দাঁত নড়ে যাবে। দুধের দাঁত এখনো পড়েনি আর আসছে আপু, ভাগ এখান থেকে শালা। আহান নুসরাতের কথা শুনে হি হি করে হেসে ওঠে। ইরহামও গালে হাত রেখে হাসতে যাবে, মটমট করে শব্দ হয়ে ওঠে মারির দাঁতের। দাঁত চেপে কাদো কাদো মুখ বানিয়ে হু হু করে হাসে সেও। হ্যালো হেলাল, তোমার মায়ের অবস্থা তো খারাপ, হার্ট অ্যাটাক করেছে, হসপিটালে ভর্তি। শেষবারের মতো তোমাদের দেখার আর্জি জানাচ্ছেন উনি। হেলাল সাহেব ফোনের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। ফোন লাউড স্পিকারে থাকার জন্য স্পষ্ট সব কথা কানে গেল লিপি বেগমের। লিপি বেগম আর্তনাদ করে ওঠেন, মাথায় হাত দিয়ে সামনে গিয়ে ফিকে হয়ে আসা
আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞেস করেন, আমার কি হয়েছে? নিজাম শিকদারের গলা একেবারে নরম হয়ে আসে। ঢোক গিলে নিয়ে ব্যথিত কণ্ঠে বলে, যা শুনেছ বড় বৌমা তাই। আরশ নিজের রুম থেকে বের হয়ে বাবা মাকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে হাতে পানির জগ নিয়ে এগিয়ে আসে। বাবার দিকে চেয়ে এক বুড়ো কুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এরকম আপনারা দুজনে বসে আছেন কেন? লিপি বেগম নিজের আশার চোখ তুলে তাকান উপরে। পুরো দস্তুর নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো কণ্ঠে বলে ওঠেন, আমার শরীর খারাপ করেছে, হসপিটালে নাকি ভর্তি। বাবা মার কিছু একটা কর, দেশে যাব আমি। আব্বার শেষ সময়ে আমি ছিলাম না, এবারও কি থাকতে পারবো না? না না, আম্মা কখনো আমাকে ক্ষমা করবেন না। তুই বাপ আমার টিকিট কাট, কেউ গেলে যাক, না গেলে না যাক, আমি একাই দেশে যাব। আরশ কপালে ভাঁজ ফেলে তাকায় হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব নিজের এলোমেলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া চাহনি উপরে তুলে কিয়ৎকাল চুপ থাকেন। ঘন ঘন শ্বাস ফেলে নিজের করা প্রতিজ্ঞার বিরুদ্ধে গিয়ে ধীরে ধীরে সরে আওড়ান, 4টা টিকিট কাটো আরশ, যত তাড়াতাড়ি সম্ভব, আমরা দেশে যাচ্ছি। আরশ অবাক চোখে চেয়ে বাবার দিকে তাকায়। রক্ত শূন্য হয়ে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নম্র গলায় জানতে চায়, কিন্তু 4টা টিকিট কেন? হেলাল সাহেব নিজের দৃষ্টি মার্বেল টাইলসে স্থির করেন। অধর প্রসারিত করে বৃথা হাসার চেষ্টা করে বলে ওঠেন, তুমি আর যাইনো যাচ্ছ।